আজকে ইন্ডিয়ার এক সত্য ঘটনার উপর নির্মিত মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। এক দরিদ্র বাবা যখন তার মেয়েকে দরিদ্রতার কারণে এক পতিতালয়ের দালালের কাছে বিক্রি করে দেয়, কিন্তু তারই ছোট বোন তাকে বাঁচাতে গিয়ে সেও বাজেভাবে ফেসে যায় সেখানে। এই সত্য ঘটনার মুভিটা আপনারা যদি দেখেন, হয়তোবা আপনাদের মস্তিষ্কের ভিতর নাড়া দিয়ে উঠবে, নীরবেই কেঁদে যাবে মনটা। তো বেশি কথা বলিয়ে আপনাদের সময় আর নষ্ট করছি না, তো এক্সপ্লেন করতে যাচ্ছি MRF মুভি রিভিউ প্রেজেন্ট লাভ সোনিয়া। মুভির শুরুতেই আমরা দুটি মেয়ে মানুষকে দেখতে পাই। তারা সম্পর্কে দুই বোন। একজনের নাম ছিল সোনিয়া, অন্যজনের নাম ছিল প্রীতি। তার বাবা ছিল একজন দরিদ্র কৃষক। পরের সিনে দেখানো হয় তার বাবা মা সহ তারা খেতে হাল তোড়াচ্ছে। বৃষ্টি নেই বলে খেতে ফসল হচ্ছিল না। পাশের জমিতে দেখা যায় পাশের জমির মালিক ট্রাক্টর দিয়ে হাল বাচ্ছিল। ঠিক সেই সময় প্রীতি বলতে থাকে, সোনিয়াকে আমার এই সব কাজ করতে ভালো লাগে না। তখন প্রীতির বাবা বলে, সব কাজ যদি করতে না পারিস অন্তত শস্য দানাগুলো নষ্ট করিস না। সে আরো বলে, আমার অন্তত একটা ছেলে হলে আমার এই মনের কষ্টগুলো বুঝতো। এই কথাগুলো শুনে প্রীতি ও সোনিয়ার অনেক মন খারাপ হয়ে যায় এবং এটা নিয়ে রাতে কথা বলতে থাকে। ঠিক সেই সময় সোনিয়া প্রীতিকে বলে, তোকে তো কয়েকদিন পর বাবা বিয়ে দিয়ে দিবে, অনেক দূরে বিয়ে হবে তোর, আমার কথা মনে রাখবি তো তুই? প্রীতি তখন বলে, তোকে আমার সাথে করে নিয়ে যাবো আমার শ্বশুর বাড়িতে। এইসব কথাগুলো বলে খুনসুটি করতে থাকে তারা। পরের সিনে আমরা দেখতে পারি প্রীতি ও সোনিয়া অমর নামের একটি ছেলের সাথে দেখা করতে যায়। অমর নামের ছেলেটি সোনিয়াকে অনেক পছন্দ করত, সোনিয়াও অমরকে অনেক পছন্দ করত। পরের সিনে দেখা যায় সোনিয়া একটা ফেল লাভলির পাতার দিকে তাকিয়ে আছে। একজন মেয়ে এসে বলছে, তুই এটা মাখলে তোকে আরো সুন্দর দেখাবো। আর এটা শুনে সোনিয়াও অনেক খুশি হয়ে যায়। পরের সিনে দেখা যায় জমিদার সেই বাড়িতে এসেছে তার বাবার কাছে। অনেকদিন আগে কিছু টাকা ধার দিয়েছিল, কিন্তু এখনো সে সেই টাকাগুলো পরিশোধ করতে পারেনি। এদিকে জমিদার দুশ্চরিত্র ও অনেক লোভী একজন মানুষ ছিল। শিবাজি তখন তাকে বলে, বৃষ্টি না হওয়ার কারণে জমিতে ভালোভাবে ফসলই হয়নি, তাহলে কিভাবে আমি টাকা পরিশোধ করব? রাতে সোনিয়া এবং প্রীতি খাবার খাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে তার বাবা এসে ফেল লাভলির পাতাটি দেখিয়ে বলতে থাকে, তোরা তো মেয়ে মানুষ, তোরা এতটাও সুন্দর না যে এটা মেখে একদম পরি হয়ে যাবি। এটা মেখে কেন আমার টাকা নষ্ট করছিস? ওদিকে সে মদ খেয়ে এসে তাদেরকে পাগলের মতো খুঁজতে থাকে মারার জন্য। প্রীতি এবং সোনিয়া একজন গিয়ে লুকায় ডামের ভিতর, অন্যজন লুকায় গাছের উপর গিয়ে। তার বাবা অন্যদিকে তাদেরকে খুঁজতে থাকে মারার জন্য। প্রীতি আর সোনিয়াকে খুঁজে না পেয়ে সে পাগলের মতো ব্যবহার করতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই শিবাজি প্রীতিকে নিয়ে জমিদারের বাড়ির দিকে যাচ্ছিল, আর এটা দূর থেকে সোনিয়া দেখে ফেলে এবং সোনিয়া চিন্তা করতে থাকে তার বাবা প্রীতিকে নিয়ে কোথায় যাচ্ছে। সেও তাদের পিছন পিছন যেতে থাকে। এক পর্যায়ে তাই সে দেখতে পারে তার বাবা প্রীতিকে নিয়ে জমিদারের কাছে গিয়েছে এবং জমিদার একজন মেয়েকে দিয়ে তার বাবার কাছে অনেকগুলো টাকা দেওয়ায় এবং বলতে থাকে, চিন্তা করো না, মুম্বাই গিয়ে তোমাকে অনেক ভালো একটা কাজ দেব। এই কথাটি শুনে সোনিয়া বুঝতে পারে তার বাবা তার বোনকে কোথাও বিক্রি করে দিচ্ছে। এদিকে জমিদারের লোক সোনিয়াকেও দেখে ফেলে। তখন তাকে ধরেও জমিদারের কাছে নিয়ে আসা হয়। তখন জমিদার প্রীতির বাবাকে বলে, এটা তো পুরালার ইশারা, তাকেও পাঠিয়ে দাও কাজে আমাদের সাথে। তখন শিবাজি বলে, না হুজুর, যদি একেও পাঠিয়ে দেই তাহলে আমার সাথে কে কাজ করবে? তখন তাকে টেনে সে বাড়ির দিকে নিয়ে আসতে থাকে। সে সময় সে বলতে থাকে, বাবা তুমি প্রীতিকে পাঠিয়ে দিও না, এখন থেকে প্রীতি তোমার সব কথাই শুনবে। কিন্তু নির্দয় পাষাণ বাবা তার কোনো কথাই শোনে না। সে তাকে নিয়ে চলে আসে বাড়িতে। তার কিছুদিন পর সোনিয়া তার বাবাকে বলে, চলো না বাবা, প্রীতিকে দেখে আসি, অনেকদিন তো হয়ে গেল। তখন শিবাজি বলে, ওর কাজ ও করছে, তুই তোর কাজ এখানে কর। এই কথা শুনে সোনিয়া রাগ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ঘরের ভিতর তার মা শুধু কাঁদতে থাকে। সেই দিন রাতে সোনিয়া রাতের আধারে সেখান থেকে পালিয়ে গিয়ে জমিদারের বাড়িতে যায় আর বলতে থাকে, জমিদার মশাই, প্রীতিকে যেখানে পাঠিয়েছেন আমাকেও সেখানে পাঠিয়ে দিন,
আর আমার টাকাগুলো আমার বাবাকে দিয়ে দিয়েন। জমিদার তখন বলতে থাকে, আজকে হবে না, তুই কাল আসিস। পরের দিন দেখা যায় জমিদার মেয়েটার সাথে সোনিয়াকে পাঠিয়ে দিয়েছে মুম্বাই শহরে। তারা দুজন সেখানে যাওয়ার পথে ওমর তাকে দেখে ফেলে এবং বলতে থাকে, তোমরা কোথায় যাচ্ছ? সে কিছুই বলে না। তারা যখন বাসে করে চলে যাচ্ছিল ঠিক সেই সময় ওমর তাদের পেছন পেছন ডাকতে থাকে। বাস গাড়িটা নষ্ট হওয়ার কারণে তারা রাতের বেলা একটা লজিং হোটেলে গিয়ে ওঠে। পরের দিন সকালবেলায় তারা যখন আবার বাসে করে যাচ্ছিল, বাহিরের বড় বড় বিল্ডিং দেখে সে অনেক খুশি হয়ে যায়, কেননা গ্রামে এত বড় বড় বিল্ডিং সে কখনো দেখতে পারেনি। বাসে থেকে নেমে তাকে একটা গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। আস্তে আস্তে শহর ছেড়ে যখন দুদু এলাকায় যেতে থাকে, তখন তার মনের ভিতর আস্তে আস্তে একটু একটু ভয়ের সৃষ্টি হতে থাকে। তখন সে গাড়ি থেকে নামার পর একটা জায়গায় গিয়ে পৌঁছায়, তখন সে বুঝতে পারে এটা আসলে খারাপ একটা জায়গা। সেখানে তখন তার আর কিছুই করার থাকে না। তাকে যখন সর্দারের কাছে নিয়ে যাওয়া হয়, সর্দার তখন আরেক মেয়েকে নতুন কাজ বুঝিয়ে দিচ্ছিল। সোনিয়া তখন তার হাতের একটা ছুরি দেখিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে, কিন্তু সেই সময় তার পিছন পিছন একটা লোক এসে সেখানে তাকে আবার জোর করে ধরে নিয়ে যায়। এরপর তাকে মেন সর্দার ফয়সালের কাছে নিয়ে আসা হয়। ফয়সাল তাকে অনেকভাবে চেক করতে থাকে তার সতীত্বকে এবং অনেক অ্যাঙ্গেলে ছবি দেখতে থাকে তার, আর বলতে থাকে ওকে নিয়ে একটা ঘরের ভিতর আটকে রাখ। এদিকে এই কথা বলে তাকে একটা ঘরের ভিতর নিয়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। পরের সিনে আমরা দেখতে পারি শিবাজি জমিদারকে বলছে তার সোনিয়াকে ফিরিয়ে দেওয়ার জন্য। জমিদার মশাই তাকে কিছু টাকা দিয়ে বলছে এখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু শিবাজি বলছে না হুজুর, আমার সোনিয়াকেই চাই। পরের সিনে আমরা দেখতে পারি মাদুলি এসে সোনিয়াকে বলছে তাড়াতাড়ি রেডি হয়ে নো, বাবু তোকে অনেক টাকা খরচ করে এখানে নিয়ে এসেছে। তোর বোন প্রীতির সাথে যদি তুই দেখা করতে চাস তাহলে আমি যা বলি তোর তাই করতে হবে। সোনিয়া কোনো উপায় খুঁজে না পেয়ে তার বোনের সাথে দেখা করার জন্য তার সব কথা শুনে রাজি হয়ে যায়। সোনিয়াকে ফয়সালের কাছে নিয়ে আসা হয়েছে এবং ফয়সাল তখন তাকে সব কথা খুলে বলতে থাকে এবং বলতে থাকে তাকে অনৈতিক কাজ করার জন্য, কিন্তু সোনিয়া এগুলো কথা কিছুতেই রাজি হচ্ছিল না। ফয়সাল তখন তাকে শাস্তি স্বরূপ একটা ময়লার টয়লেটের ভিতর আটকে রাখে। পরের সিনে আমরা দেখতে পারি শিবাজি সেই জমিদারের সাথে থাকা মেয়েকে জিজ্ঞেস করছে তার মেয়েকে সে কোথায় রেখে এসেছে এবং সে জমিদারের দেওয়া সেই টাকাগুলো তাকে দিয়ে দেয়। মেয়েটি তখন বলতে থাকে তোমার মেয়ে কোথায় আছে আমি শুধু এইটুকু বলে দিতে পারবো, কিন্তু তাকে ফিরিয়ে নিয়ে আসা তোমার দায়িত্ব। শিবাজি তখন সেই শহরে চলে যায় এবং সেই শহরে এত মানুষের ভিড়ে তার মেয়েকে খুঁজতে থাকে। পরের সিনে আমরা দেখতে পারি সোনিয়াকে সাজানো হচ্ছে এবং ফয়সাল ফরেনারদের সাথে কথা বলছিল। অন্যদিকে আমরা দেখতে পারি শিবাজি সোনিয়ার ছোট্ট একটা ছবি দিয়ে মানুষের ধারে ধারে ঘুরছে তাকে খোঁজার জন্য। পরের সিনেমাদেরকে দেখানো হয় সোনিয়া একটা পুলিশের গাড়ি দেখে সেই পুলিশের কাছে সাহায্যের জন্য আসে। পুলিশ সাহায্যের নাম করে তাকে গাড়িতে উঠিয়ে আবার তাকে সেইখানেই ফিরিয়ে নিয়ে আসে, কারণ তারা তার কাছ থেকে টাকা খেত এবং সে এটা দেখে তাকে একটা টর্চার সেলের ভিতর আটকে দেয়। পরের সিনে আমরা দেখতে পারি মাদুলি প্রীতির একটা নৌকর এনে সোনিয়াকে দেয় আর বলতে থাকে দেখো তুমি যদি ঠিক মতো কাজ করো তাহলে তোমার বোনের সাথে তুমি দেখা করতে পারবে। অবশেষে সোনিয়াও তার ভাগ্যকে মেনে নেয়। পরের সিনে আমরা দেখতে পারি দীপক নামের একটি ছেলে আসে মাদুলির সাথে দেখা করে এবং সে সোনিয়ার সাথে দেখা করতে চায়। তখন মাদুলি সোনিয়াকে ডেকে পাঠায়। তারা দুজন ঘরের ভিতর যাওয়ার পর দীপক সেই সোনিয়াকে বলতে থাকে আমাদের আসলে একটা সংস্থা আছে, আমরা তোমাদের মতো মেয়েদেরকে সহযোগিতা করে থাকি। পরের সিনে আমাদেরকে দেখানো হয় সোনিয়া একজন লোকের মারফতে প্রীতির সাথে দেখা করতে আসছে, কিন্তু প্রীতি তাকে দেখে তাকে না চেনার ভান করে এবং অনেক রাগ করতে থাকে। কিন্তু একটু পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর প্রীতি তার উপর রাগ করে বলতে থাকে তুই জানতিস যে আমাকে বাবা সেদিন বিক্রি করে দেবে, তুই চাইলেই আমাকে ফেরাতে পারতি। সোনিয়া তখন বলে আমি অনেক ফেরানোর চেষ্টা করেছি কিন্তু কিছুতেই কিছু করতে পারিনি। সোনিয়া আরো বলতে থাকে তোকে বাঁচানোর জন্যই আমি এই পর্যন্ত এসেছি, তোকে বাঁচানোর জন্যই আজ আমার এই অবস্থা। কিন্তু প্রীতি তার কোনো কথাই শোনে না, সেখান থেকে চলে যায়। সোনিয়া তখন কাঁদতে কাঁদতে চিন্তা করতে থাকে যার জন্য আমি এত কিছু করলাম
সেটাকে আজ ভুল করছে। পরের সিনে আমরা দেখতে পারি মনীষ তার সংস্থার লোক এবং পুলিশ নিয়ে সেখানে এসে রেড দিয়েছে। মূলত তারা আশাকে নেওয়ার জন্য এখানে এসেছে। আশা এবং সোনিয়াকে তারা রান্নাঘরের একটা ভেন্টিলেশনের ভিতর লুকিয়ে রাখে। তখন ফয়সাল পুলিশকে ফোন দিয়ে বলে এই রেডটা বন্ধ করে দেওয়ার জন্য। মূলত পুলিশ কর্মচারীগুলো একটু উপরের পদে ছিল সে। তখন সেই টাইমে রান্নাঘরের ভিতরে গিয়ে আশাকে সেখান থেকে বের করে নিয়ে আসে। আর সেই মুহূর্তে পুলিশ কর্মকর্তা এসে এই রেডটা বন্ধ করে দেয়। মনীষ অনেক বোঝানোর চেষ্টা করে সোনিয়ার কথা বলে, কিন্তু তারা তখন বলে আমরা তো মূলত আশাকে নেওয়ার জন্য এসেছি, সেখানেই থাক। তখন তারা আশাকে সেখান থেকে নিয়ে যেতে পারলেও সোনিয়াকে সেখান থেকে নিয়ে যেতে পারে না। পরের সিনে আমরা দেখতে পারি মাদুলি এবং সোনিয়াকে কন্টিনিউ করে হংকং বিক্রি করা দেওয়া হয়েছে। সোনিয়া একটি লোকের সাথে এখানে এসে সেই লোকটি তার সাথে শারীরিক সম্পর্ক করে এবং শারীরিক সম্পর্ক করার পর সোনিয়ার লোকটি ল্যাপটপ থেকে ইমেল চেক করে আর সেখানে সে অমরের ইমেল দেখতে পায়। আর অমর বলতে থাকে প্রতিবারের মতো আমি কি তোমাকে খোঁজার জন্য এবারও গিয়েছিলাম মুম্বাইতে, সেই খারাপ জায়গায়, কিন্তু তোমাকে পাইনি। আমি তোমাকে খুঁজে পেলে সেখান থেকে নিয়ে আসতাম এবং অনেক সুখে রাখতাম। এই কথা শুনে সে সেখানে একটু খুশি হয়ে যায়। সেই সময় সেই লোকটা এসে সেখানে বসে আর বলতে থাকে তোমার যা ইচ্ছা তুমি করতে থাকো, আমি কিছু মনে করব না। এবং সেই লোকটা তাকে একটা ফোনও গিফট করে। সে অমরের মেল পেয়ে অনেক খুশি হয় এবং মাদুলিকে গিয়ে সব কথা শেয়ার করে। রাতের বেলা সেখানে পার্টি হচ্ছিল। মাদুলি একটা কাচের গ্লাস ভেঙে তার হাত কেটে ফেলে। সবাই যখন মাদুলিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সেই সুযোগে সোনিয়া সেখান থেকে পালিয়ে যেতে থাকে। মূলত মাদুলি সোনিয়াকে এখান থেকে পালানোর সুযোগ করে দিচ্ছিল। সারা রাত্রি সোনিয়া একটা গাছের উপর উঠে বসে থাকে। পরের দিন সকালবেলা সে শহরে যায়। শহরে গিয়ে সবার কাছে হেল্প চায়, কিন্তু কেউ তাকে হেল্প করে না। পরে আমরা দেখতে পারি সে একটা ডাস্টবিনের থেকে খাবার উঠিয়ে খাবার খাচ্ছিল। কিছু লোক এটা দেখে সে তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে নিয়ে খাবার খাওয়া এবং সেখানে থাকা একটা প্রবাসীর মাধ্যমে সে তার জীবনের সমস্ত কাহিনী বলতে থাকে। এবং কিছু লোক এই ঘটনাগুলো শুনে ইন্ডিয়ার সে মনীষের সংস্থার সাথে যোগাযোগ করে তার সাথে ভিডিও কলে কথা বলিয়ে দেয়। মনীষ তখন তার বোন প্রীতির সাথে তাকে কথা বলিয়ে দেয়। প্রীতির সাথে কথা বলে সে অনেক খুশি হয়। মনীষের সংস্থার লোক প্রীতিকে খুঁজে বের করে সেখানে নিয়ে এসেছে। তখন সে খুশিতে বলে দ্রুত তাকে যেন সেখানে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তী সিনে আমরা দেখতে পারি সব ফর্মালিটি পূরণ করে তাকে ইন্ডিয়ায় পাঠানো হয়েছে। সোনিয়া তখন মনীষকে বলছে তার বোন প্রীতি কোথায়। মনীষ তখন তাকে বলে তোমার বোন এই সমাজের সাথে খাপ খেয়ে চলতে পারেনি, তোমার বোন আবার সেখানেই চলে গেছে। তখন আমরা দেখতে পারি সোনিয়া এখানে তার বাবা মাও এসেছে। তার মায়ের সাথে কথা বললেও তার বাবার সাথে কথা বলে না। পরবর্তী সিনে আমরা দেখতে পারি সে তার বোন প্রীতিকে ইমেল করছে এবং বলছে আপু তোমার জন্য আমি এখানে অপেক্ষা করব, তুমি কেন আমি আসার আগেই এখান থেকে চলে গেলে। এভাবে অনেক দিন কেটে যায়। তার বন্ধু অমর এখানে আসে তার সাথে দেখা করার জন্য। সেখানে প্রীতির জন্য অনেক দিন অপেক্ষা করতে থাকে, কিন্তু প্রীতি এখানে আসে না। তখন সে নিজে নিজেই বলতে থাকে আপু আমি তোমার জন্য অনেক দিন যাবত এখানে অপেক্ষা করে আছি। আমি ততদিন পর্যন্ত এখানে অপেক্ষা করব যতদিন পর্যন্ত তুমি এখানে না আসবে কিংবা আমি তোমাকে আবার খুঁজে বের করব। তুমি জানো আপু তোমার জন্য আমি কত কিছুই না করেছি, তোমাকে আমি আবার খুঁজে বের করবই। আমি প্রত্যেকদিন সকালবেলায় চিন্তা করি তুমি আসবে, কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায় তখন চিন্তা করি হয়তোবা তুমি আর আসবে না। তখন আমি একা একা বসে বসে সেখানে কাঁদতে থাকি। আপু তোমার কথা খুব মনে পড়ে, তুমি আমাদেরকে ভুলে এভাবে কিভাবে থাকতে পারো, আমি তোমাকে অনেক মিস করি আপু। এই কথাগুলো বলার পরেই এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা আজকের মুভি এক্সপ্লেনটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। যদি আজকের মুভি এক্সপ্লেনটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং যারা নতুন আছেন একটা সাবস্ক্রাইব করে দেবেন, কেননা আপনার একটা সাবস্ক্রাইব আমাকে নতুন করে ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তাহলে সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।